আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনি বুনন। আমাদের সমাজে অবহেলিত অনেক মানুষ আছে যাদের জীবনমান নিয়ে আমরা তেমন একটা ভাবি না, বিশেষ করে পথ শিশুরা। এই পথ শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত অন্ধকারের দিকে ধাবিত হয়, কিন্তু সমাজের কিছু ভালো মানুষ, কিছু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রয়েছে যারা পথ শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছেন সামাজিক দায়িত্ববোধ থেকে। দর্শক, মনের কথা অনুষ্ঠানের আজকের বিষয় পথ শিশুদের শিক্ষা ব্যবস্থা ও মানসিক স্বাস্থ্যের যত্ন। বিষয়টি নিয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শাহিনুর আক্তার সোহানা, সাধারণ সম্পাদক ছায়াতল বাংলাদেশ, এবং মেহবুবা আক্তার সেতু, কোষাধ্যক্ষ ছায়াতল বাংলাদেশ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, খুব ভালো আছি। স্বাগত আপনাদের দুজনকে আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা জানি যে আপনার দীর্ঘ সময় যাবত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি পরিচালনা করে আসছেন এবং এই যে ভলান্টারি কাজ সাথে অনেক লম্বা সময় যাবত যুক্ত আছেন। প্রথমে যদি একটু জানতে চাই যে ছায়াতল বাংলাদেশ, সোহানা আপুর কাছে আসতে চাই যে যাত্রা শুরু কবে থেকে এবং এই নামটি আসলে কেন? ধন্যবাদ আরটিভিকে আমাদের আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ছায়াতল বাংলাদেশের পথযাত্রা শুরু হয় মূলত আমাদের প্রতিষ্ঠাতা জনাব সোহেল রানা ভাইয়ার হাত ধরেই। তিনি একটি চাকরি থেকে রিজাইন করার পরে শ্যামলী পার্কে একটি গাছের নিচে বসেছিলেন আনমনে। তো রাকিব নামে একটি ছেলে তখন তার কাছে আসে, ঝালমুড়ি খেতে চায়। আপনারা জানেন যে পার্কে যে বাচ্চারা থাকে তারা কিন্তু দেখে যে কে বসে আছে, ফ্রি আছে, তাদের কাছে গিয়ে কিন্তু তারা বিভিন্ন বাহানা করে। তো সেরকম একটি ছেলে ভাইয়ার কাছে গিয়ে ঝালমুড়ি খেতে চায়। তো ভাইয়াও সবসময় আর কি একটা প্যাড ওনার পকেটে রাখে। তো ভাইয়া তখন ছেলেটিকে বলে, তুমি যদি তোমার নাম লিখতে পারো আমি তাহলে তোমাকে ঝালমুড়ি কিনে দেব। তো ছেলেটি তো আসলে পারে না নাম লিখতে, ভাইয়াও তাকে হেল্প করে। তো হেল্প করার পর দেখা যায় যে ওর নাম লিখতে পারে দিন শেষে। তো ভাইয়া তখন ওকে ঝালমুড়ি কিনে দেয় এবং পরবর্তী দিন আবার সে সেই জায়গাটাই আসে, ভাইয়াও থাকে সেখানে পার্কে। তো সে কিন্তু সেদিন একা আসে না, সাথে আরও তার দলবল নিয়ে আসে, বলে যে একটা মামা আছে ঝালমুড়ি খাওয়াবে, চল নাম লেখা লিখতে পারলে। তো সেখানে যায়, তো ভাইয়া দেখে যে ওরা পুরো একটা বাঞ্চ চলে আসছে। তো তখন তাদেরকে ওর নিয়ে নাম লেখা শেখায় এবং দিন শেষে ঝালমুড়ি কিনে দেয়। তো এরকম দু একদিন করতে করতে আমরাও যারা স্টুডেন্ট আছি তখন ফলো করলাম যে একটা ভাইয়ার চারপাশ ঘিরে কতগুলো বাচ্চা আছে, কেউ চুল টানছে, কেউ কোলে গিয়ে বসছে এরকম। তো আমরা গিয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া এখানে কি করছেন? তো ভাইয়া তখন বলে যে ওদেরকে তো আমি নাম লেখা শেখাচ্ছি আর ঝালমুড়ি খাওয়াই, যদি ওরা কিছু খেতে চায় সেটা কিনে দিচ্ছি। তো আমরা বলি যে ভালো, তো আমরাও যদি সুযোগ পাই পড়াবো। তো ওরকমভাবে আর কি যাত্রাটা শুরু হয়। ভাইয়াই আসলে ওনার আইডিয়াটা আসে, তো আমাদের মতো যারা স্টুডেন্ট আছে তারাও জয়েন করিয়ে, তো সেভাবেই আর কি ছায়াতলের যাত্রা শুরু হয়। বাহ, অসাধারণ যাত্রার একটা শুরু। একদম আমরা শুনলাম যে একটা ছোট্ট জায়গা থেকে আসলে কিভাবে একটা অনুপ্রেরণার গল্প হতে পারে সেই বিষয়টা। সিথু আপু, আপনি কতদিন যাবত ছায়াতলের সাথে আছেন এবং আপনার এটার সাথে যুক্ত হওয়ার জার্নিটা শুনতে চাই। আমি এখানে 5 বছর যাবত আছি, কাজ করছি। আপু যেটা বললো ঠিক এইভাবেই আমরা দেখতাম যে আপুরা ছিল, তারপরে ভাইয়া পড়াতো, অনেকগুলো বাচ্চাদের একটা মাদুর পেতে, তারপরে চারপাশে লাল ফিতা টানিয়ে, যখন মানে ছায়াতলে কোনো অফিস নেওয়া হয়নি, পার্ক মাঠে আমরা 2 বছরের মতো পড়াশোনা করি। আমরা ছায়াতল কর্নার একটা গাছের নিচে, এখান থেকে কিন্তু আমাদের ছায়াতল নামটা নামকরণ করা হয়েছে। তো ওইভাবেই আর পার্ক মাঠে ঘুরতে যাওয়া হয় বা আড্ডা দিতে যাওয়া হয় বন্ধুদের সাথে। ওভাবে দেখেই আর কি গেলাম, গিয়ে আপুরা ছিল, আপুদের সাথে কথা বললাম, ওইভাবেই ঠিক যুক্ত হয়েছি ছায়াতলের সাথে। অসাধারণ। সুতরাং দীর্ঘ 5 বছর যাবত আপনারা এই কার্যক্রমটা পরিচালনা করে আসছেন? না, আমাদের কার্যক্রম 2016 সাল থেকে মার্চ মাস থেকে, এটা অলমোস্ট 9 ইয়ার্স হয়ে গেছে, 9 বছর হয়ে গেছে আমাদের কাজের। ও আছে আমাদের সাথে 5 বছর, আমরা শুরু থেকেই আছি। ভাইয়া তো প্রতিষ্ঠাতা সোহেল রানা, সেই আসলে শুরু করে। তো সেখান থেকে আমারও আর কি ছায়াতলের সাথে যাত্রাটা শুরু হয়। আচ্ছা, অসাধারণ। আপু, এই যে আপনাদের কার্যক্রমে এখনো পর্যন্ত কতজন পথ শিশু আসলে আপনাদের সাথে যুক্ত হয়েছে এবং তাদের, আমরা জানি আপনাদের স্কুলিং এর ব্যবস্থা করে থাকেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে থাকেন, তো সেই জায়গাটা, কার্যক্রমের জায়গাটা একটু জানতে চাই। জি, বর্তমানে আমাদের ঢাকায় 4টি ক্যাম্পাস আছে। তো 4টি ক্যাম্পাসে আমাদের 249 জন শিক্ষার্থী লিস্টেড আছে এবং অনেক সময় অনেক বাচ্চারা ঝরে যায়, আবার নতুন করে আমরা তাদেরকে যুক্ত করি। এ পর্যন্ত অনেক বাচ্চারা এসেছে, আবার অনেকে ঝরেও গেছে, কিন্তু অনেকে এখনও আমাদের সাথে আছে লিস্টেড বাচ্চা যেগুলো। আর পাশাপাশি হচ্ছে আমাদের সকালে নাস্তা দিচ্ছি আমরা বাচ্চাদের, দুপুরে লাঞ্চ, আর শিক্ষাটা তো আছেই, সেটা হচ্ছে যেরকম সাধারণ শিক্ষাটা আমাদের দেওয়া হয় সরকারিভাবে,
সেটা আমরা বইও পাই। কোন ক্লাস থেকে এটা শুরু হয়? আমাদের হচ্ছে গিয়ে ক্লাস 1 থেকে এখন 10 পর্যন্ত আছে। আমাদের এই 10 এর বাচ্চারাই কয়দিন পরে আর কি এসএসসি পরীক্ষা দিবে, ওদেরকে দিয়ে কিন্তু আমাদের যাত্রাটা শুরু হয়েছিল। বাহ বাহ, অসাধারণ। এই যে এই পুরো বিষয়টা কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞের বিষয়, কারণ আপনারা শিক্ষাটাকেও এনশিওর করছেন এবং সেই সাথে তাদের খাবারের বিষয়টুকু আপনারা দেখছেন। তো এই যে পুরো বিষয়টাকে পরিচালনা করতে আপনারা কি ভলান্টিয়াররাই আসলে কাজ করে থাকেন কিনা? জি, আমরা আসলে ভলান্টিয়ারে কাজ করছি। তাছাড়া আমাদের কিছু পেড ভলান্টিয়ার আছে যারা টিচার, যারা আমাদের বাচ্চাদের স্কুলিংটা দেখে। আমাদের তো বাচ্চাদের 9:30 থেকে 2টা পর্যন্ত স্কুলিং চলে। জেনারেল লাইনে যেরকম পড়াশোনা হয় আমাদের স্কুলিংটা ওই নিয়মেই চলে, ওই সিলেবাসেই। তো যারা আর কি বাচ্চাদেরকে ক্লাস নেয়, স্কুলিংটা করায়, তারা আমাদের পেড ভলান্টিয়ার। কারণ আমরা তো রোস্টার ওয়াইজ কাজ করছি। আজকে আমার ক্লাস থাকতে পারে বা পরীক্ষা থাকতে পারে, সেদিন আমি আসতে পারবো না, বা আপুর আরেক দিন কাজ থাকতে পারে। আমরা এইভাবে রোস্টার ওয়াইজ মিলিয়ে নিই। বাট টিচাররা যদি এইভাবে মানে রোস্টার ওয়াইজ করতে যায় তাহলে হয় কি বাচ্চাদের পড়াশোনায় আর কি ব্যাঘাত ঘটে। কারণ পড়াশোনাটা একটা মানে রুলস মোতাবেক চলতে হয়। এই জন্য মানে টিচাররা আমাদের মানে ফুল টাইম এবং পেড ওনাদেরকে। আর আমরা যারা স্বেচ্ছায় শ্রম দিচ্ছি, আমরা যারা গভর্নিং বডিতে আছি, তারা তো মানে অনেকদিন যাবতই কাজ করছে এটার সাথে, তারা স্বেচ্ছায় শ্রম দিচ্ছে। এই যে খাবার দাবারের বিষয়টা, এটারও কি আপনারাই টেক কেয়ার করেন কিনা? জি, আমরা সবকিছু করি, মানে আপ টু বটম রুট লেভেল থেকে শুরু করে মানে আমরাই বস্তিতেও মানে যাই, বাচ্চাদের গার্ডিয়ানদেরকেও মোটিভেট করতে হয়, বাচ্চাদেরকেও কালেক্ট করতে হয়, আমরাই রান্না বান্না করি, আমরাই বাচ্চাদেরকে খাওয়াই, সবকিছুই আমরা নিজের হাতে করি বাচ্চাদের জন্য। আপনাদের এখন ভলান্টিয়ারের সংখ্যা আসলে কতজন স্বেচ্ছাসেবী যারা আসলে মাঠ পর্যায়েও কাজ করছেন এবং প্রাতিষ্ঠানিক জায়গা থেকেও, এবং এদেরকে যে নেতৃত্বের একটা বিষয় আছে, যে টিমকে একসাথে ধরে রাখার বিষয়, কিভাবে পরিচালনা করছেন? যে আমাদের এখন লিস্টেড 100+ আমাদের ভলান্টিয়ার আছে। আর এমনিতে আমাদের বিভিন্ন ইভেন্ট হয়, তখন কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা আমাদের যে অনিয়মিত যারা আছে স্বেচ্ছাসেবী, তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়। তো লিডিংয়ের ব্যাপারটা আসলে আমরা আমাদের প্রতিষ্ঠাতা সোহেল রানা ভাইয়ার থেকে শিখেছি, কিভাবে একটা টিমকে ধরে রাখতে হয়, বা কিভাবে জুনিয়ররা আসলে তাদেরকে কাজটা শেখানো হয়, কিভাবে তাদেরকে আমরা মোটিভেট করব যে এই ভালো কাজে যুক্ত হওয়ার জন্য। তো আমরা আসলে এখনও শিখতেছি, এখনও আমাদেরও অনেক কিছু ঘাটতি আছে, আমরাও নিজেদেরকেও রিকভারি করছি এখনও। শেখার জায়গাটা তো আসলে কখনো শেষ হয় না, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস আসলে। আপু যেহেতু কোষাধ্যক্ষের ভূমিকায় আছেন, একটু জানতে চাই যে ফান্ডিংটা আপনাদের কেমন হয়, যে লোকাল ফান্ডিং নাকি না ইন্টারন্যাশনালিও আপনারা কোনো আসলে ফান্ডিং এর জায়গা আসলে থেকে? আমাদের আসলে আমরা সব প্রকারের মানে ফান্ডিং কালেক্ট করি। আমাদের ইন্টারন্যাশনাল 3টা প্রজেক্ট রানিং আছে অলরেডি, এবং আমরা বাংলাদেশের কয়েকটা ব্যাংক থেকে সিএসআর পাই, যেমন মার্কেন্টাইল ব্যাংক থেকেও কিন্তু আমরা সিএসআর পাই। আচ্ছা, এরকম বাংলাদেশি অনেক ব্যাংক আছে যারা আমাদেরকে সহযোগিতা করে, সিএসআর ফান্ডটা পাই। আর পাশাপাশি এই যে সামনে এই যে রমজান মাস চলছে, এখন তো অনেক জাকাত আসে, এই জাকাতের টাকাটা আমরা বাচ্চাদের খাবারের কাজে জন্য আমরা মানে সংরক্ষিত রাখি। সারা বছর বাচ্চাদের খাওয়াতে হয়, আর মানুষ রমজান মাসে একটু বেশি জাকাত দেয়। তো আমরা জাকাত কালেক্ট করি, লোকাল ফান্ড কালেক্ট করি, ইন্টারন্যাশনালি আমাদের অনেক ফান্ড আসে। এভাবেই আমাদের মানে আমাদের পুরো প্রজেক্টটাই, আমাদের পুরো প্রতিষ্ঠানটাই সম্পূর্ণ ফান্ডিং এর উপর ডিপেন্ড করে, সম্পূর্ণ ফান্ডিং এর উপর চলে। অসাধারণ। আপনাদের প্রতিষ্ঠানটা আসলে কোথায় লোকেটেড এবং স্থায়ী? আমি যতটুকু জানি যে আপনারা হয়তো বা শেল্টার হোমেরও চিন্তা করছেন, তো সেই জায়গাগুলোতে আসলে কার্যক্রমগুলো কেমন? আমরা শেল্টার হোমসের জন্য কেবল কিছু জমি কিনেছি। এখন আমাদের যে জমিটা কিনেছি ওটাতে এখনো শেল্টার হোমসের কোনো কাজ আমরা শুরু করতে পারিনি, তবে আমাদের ইচ্ছা আছে আমরা আরও একটু বড় পর্যায়ে কিছু শেল্টার মানে কিছু জমি কিনে তারপর আমরা শেল্টার হোমসের কাজ খুব দ্রুত শুরু করব। তো এটার জন্য আসলে আরও অনেক বড় কিছু মানুষের, বড় মনের কিছু মানুষের আমাদের সাথে সহযোগিতা প্রয়োজন। মানে ভালো মানুষ আছে বলে আসলে আমরা এতদিন কাজ করতে পারছি। আমরা একটা জমিও কিনতে পেরেছি, কিছুটা হলো অল্প হোক বেশি হোক কিনতে পেরেছি। আমাদের আরও আর কি জমি প্রয়োজন এবং আরও ফান্ডিংয়েরও প্রয়োজন। এই ক্যাম্পাসে আপনাদের কতজন বাচ্চা এবং বাকি যে 4টা ক্যাম্পাস বলছেন সেটা কোথায় কোথায়? আমাদের মেইন ক্যাম্পাসটা হচ্ছে শ্যামলী, যেটা ও বললো যে ওখান থেকে আমরা কোঅর্ডিনেট করি। সেখানে আমাদের 70+ শিশু আছে, শিক্ষার্থী আছে। এবং আমাদের সেকেন্ড ক্যাম্পাসটা হচ্ছে গাবতলী পাথরঘাটে, আর থার্ড ক্যাম্পাসটা হচ্ছে আপনার রায়বাজার বস্তিতে, এবং ফোর্থ ক্যাম্পাস হচ্ছে চাঁদ উদ্যান বস্তিতে, নামা বস্তি যেটাকে বলে। আসলে আমাদের ক্যাম্পাসগুলো ওই জায়গাগুলোতে লোকেটেড যেখানে আর কি এরকম পথ শিশু সংখ্যা বেশি বা এরকম স্কুলের সুবিধাটা নেই, সরকারি স্কুলগুলো ওখানে কম, এবং যেখানে বাচ্চাদের প্যারেন্টসরা অনেকটাই অসচেতন, এরকম জায়গাগুলো প্রথমে আমরা ক্যাম্পেইন করি, আমরা দেখি গিয়ে ফিল্ড ওয়ার্কে গিয়ে দেখি যে কোথায় একটা স্কুল দিলে তাদের জন্য উপকার হবে এবং আমরা আমাদের কাজগুলো পরিচালনা করতে পারবো। আমাদের যদি
এই লক্ষ্যগুলো আমরা করতে পারি, আমরা আরও আমাদের ক্যাম্পাসগুলো বাড়াবো এবং ঢাকার বাইরেও আমাদের কাজ করার ইচ্ছা আছে। বাহ, খুবই সুন্দর আপু। একটু জানতে চাই যে যারা আসলে পথশিশু যারা আসলে আসে তাদের ফ্যামিলি জায়গাটা আসলে কেমন? কারণ থাকে না যে অনেকেই তো আসলে বাবা মা হয়তো কিছুই করেন না, বা হয়তো এমন একটা লিভিং জায়গা থেকে আসলে তারা মেনটেন করে থাকেন, কিন্তু হয়তো বাচ্চাদেরকে সেভাবে করে তারা করতে পারছেন না। তো কেমন এদের পেশাগত জীবনটা আসলে কেমন? এদের আর কি ওদের পরিবারগুলো আসলে ভ্যারাইটিস পরিবার থেকে ওরা আসে। কারো বাবা নেই, কারো মা নেই, দেখা যায় যে বাবা আরেক জায়গায় বিয়ে করে আরেকটা ফ্যামিলিকে সে মেনটেন করছে, কিন্তু এই ফ্যামিলিটাকে সে দেখছে না। আবার অনেকের বাবা মা দুইজনেই নেই, সে লোকাল গার্ডিয়ানের কাছে থাকছে, দাদির কাছে থাকছে। যারা আছে তারাও কিন্তু এতিম আছে। যেহেতু আমাদের শেল্টারটা নেই, আমরা কিন্তু ওভাবে মানে 24/7 আওয়ার্স একটা বাচ্চাকে রাখতে পারছি না, মানে আমরা লিগ্যাল গার্ডিয়ান হতে পারছি না। তো একটা লোকাল গার্ডিয়ানের কাছে তাদেরকে দিতে হয় আমাদের। তো এরকমই অনেকের বাবা মা আবার দুইজনে দেখা যায় যে কাজ করছে, কিন্তু বাচ্চার যে পড়তে হবে বা শিক্ষাটা দিতে হবে সেই সচেতনতা কিন্তু তাদের নেই। আবার অনেকে চায় যে আমার বাচ্চাটা এখন 10-12 বছর হয়ে গেছে, ও তো একটা কাজ করতে পারে, ও লেগুনা হেল্পারি করতে পারে, ওকে বাসা বাড়িতে আমি কাজে দিয়ে দিতে পারি। দেখা যায় যে মাস শেষে আমার 3-4 হাজার টাকা ইনকাম হবে বাচ্চাটাকে দিয়ে। তো সেখান থেকে আমাদের অনেক সময় অনেক ডিফিকাল্টিস পার করতে হয় যে একটা বাচ্চাকে ধরে রাখতে হলে তার ফ্যামিলিকে আগে মোটিভেট করতে হয় যে না, এই বাচ্চাটাকে দেন, ও পড়াশোনা করুক, একটা পর্যায়ে যাক, তারপর তো সে নিজেই আসলে ইনকাম করতে পারবে ফ্যামিলির জন্য। একদমই। তো সুতরাং এই যে আপনি একটু বলছিলেন যে অনেক বাচ্চারা কিন্তু ঝরে পড়ে, এই ঝরে পড়ার সংখ্যা আসলে কি অনেক বেশি কিনা, এবং তাদেরকে মোটিভেট করতে আপনারা কি ধরনের কার্যক্রম? ঝরে পড়ার সংখ্যাটা অনেক বেশি না, দেখা যায় যে বড় বাচ্চাগুলোকে নিয়ে আমাদের বেশি প্রবলেমটা ফেস করতে হয়। যেমন একটা বাচ্চা 13-14 বছর হয়ে গেলে, ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ড্রাগসের প্রতি তারা আসক্ত হয়ে যায়, সেখান থেকে তাদেরকে আমাদের মোটিভেট করতে হয়। এবং মেয়ে বাচ্চাগুলোর ক্ষেত্রে হচ্ছে একটু বড় হলেই তারা যে পরিবেশে থাকে, বাবা মাও কিন্তু অনেকটা ইনসিকিউর ফিল করে যে আমার বাচ্চাটা তো এখন বড় হচ্ছে, তাকে বিভিন্ন ছেলেরা এফটিজিং করছে, বা একটা বিয়ের ঘর আসছে তার জন্য যে বাচ্চাটাকে বিয়ে দিয়ে দেন, এত বড় মেয়ে এখনো ঢ্যাং ঢ্যাং করছে রাস্তায়, ওরা যেরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে আর কি। একদমই তাই, এবং এটা খুবই বাস্তবধর্মী একটা চ্যালেঞ্জ আসলে। এগুলো আসলে মোকাবেলা করার বিষয়গুলো আরও জানবো, তার আগে একটু সিধুপুর কাছে জানতে চাই, আপনারা তো ভলান্টিয়ার, কারণ একজন স্বেচ্ছাশ্রম আপনারা দিচ্ছেন, এবং আপনারাও কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন, যেহেতু মাঠ পর্যায়েও কাজ করে থাকেন। তো এই যে বস্তিতে বা বিভিন্ন জায়গায় যেই কাজগুলো কিন্তু অনেক অপরাধপ্রবণ জোনও, তাই না? তো সেখানে কাজ করতে গিয়ে চ্যালেঞ্জগুলো কি ফেস করে থাকেন? হ্যাঁ, আসলে আমরা যারা মেয়ে ভলান্টিয়ার আছি আমাদেরও অনেক সময় ফেস করতে হয়, যেটা আর কি সহজ বাংলায় যেটা ইফটিজিং, তারপরে আরও অনেক ধরনের কথা মানুষ বলে, যে যেটাকে বলে ঘরের খেয়ে বনের মেষ তাড়ানো, যে একটা কথা আছে। তো এগুলো আমাদেরকেও অনেক ফেস করতে হয়, কিন্তু আসলে হয় কি, আমরা আমাদের বাচ্চাদের কথা আবার যখন চিন্তা করি যে আমরা একটা ফ্যামিলি থেকে বিলং করছি, আমরা সে ফ্যামিলি থেকে সাপোর্টটা পাচ্ছি, তো আসলে বাইরের মানুষ কি বললো, মানে আমরা তখন নিজেদেরকে নিজেরা মোটিভেট করে আরও মানে কাজ করার অনুপ্রেরণা যোগানোর চেষ্টা করি। তো ফেস করতে হয় প্রতিনিয়তই, আবার নিজেদের মোটিভেট করতে হয়, ইফটিজিং এর শিকারও হতে হয়। কিন্তু যখন আবার বাচ্চাদের কথা চিন্তা করি যে ওদের থেকে আমরা অ্যাটলিস্ট ভালো আছি, তখন আবার ওই সব কিছু আসলে মাথায় থাকে না, তখন আবার আগের জায়গায় আমরা ফিরে আসি এবং বাচ্চাদের জন্য কাজ করে। এই যে ভলান্টারি যারা আপনারা করছেন, আপনাদের বেশিরভাগের প্রফেশনের জায়গাটা আসলে কি, মানে স্টুডেন্ট এবং পাশাপাশি যে এই যে স্বেচ্ছাশ্রম, এখানে কিন্তু আপনাদের সময়, মেধা অনেক কিছুই দিতে হচ্ছে, তাই না? সেই মানসিক শক্তির জায়গাটা আসলে কোথায়, এবং পরিবারের সাপোর্ট কেমন পান? আমরা ফ্যামিলিগতভাবে সবাই অনেক সাপোর্ট পাই। আসলে যারা সাপোর্ট পায় তারাই কিন্তু এখানে কাজ করতে পারে, কারণ এখানে আমরা একটা সময় দিচ্ছি, আমাদের মেধা দিচ্ছি, পাশাপাশি আমরা কিন্তু আমাদের পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছি। আমিও পড়াশোনা করছি, আপুও পড়াশোনা করছে, প্লাস আমাদের ওখানে আমাদের প্রতিষ্ঠাতা যে ভাইয়া সোহেল রানা ভাইয়া বাদে যারা আছি ভলান্টিয়ার সবাই স্টুডেন্ট। তো পড়াশোনার পাশাপাশি আমরা এখানে সময় দিচ্ছি, ফ্যামিলি সাপোর্ট ছাড়া কিন্তু আসলে এটা সম্ভব না। এটা আমরা একটু জানতে চাই যে কেন দিচ্ছেন? থাকে না আমার কিন্তু সবকিছু থেকে একটা বেনিফিট চাই, যে হ্যাঁ এটা থেকে আমি এই জিনিসটা হয়তো পাচ্ছি, সেই জায়গাটা আসলে কি? আসলে বেনিফিট যদি বলতে যাই, এখন আমরা যে সময়টা এখানে দিচ্ছি এই সময়টাই কিন্তু আসলে আমাদের করার মতো কিছু নেই,
এখন ভার্সিটি লেভেলে আসলে ওইরকম ক্লাসও থাকে না বা ওরকম মানে চাপও থাকে না, আমরা পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিতে পারি বা যখন অনেক এমার্জেন্সি ক্লাস থাকে তখন আমরা এখান থেকেও সেই সুযোগটা পাই, আমরা যে ক্লাস করতে পারি। তো এই সময়টা আমরা হয়তো বাইরে কোথাও আড্ডা দিতাম, আর না হলে ঘরে বসে ফেসবুকিং করতাম, টিকটক করতাম, যেটা আর কি এখন ট্রেন্ড চলতেছে। এর বাইরে তো আসলে কোনো কিছু সময় নষ্টই আসলে, সেই সময়টা আমরা এখানে দিচ্ছি। তো এটাতে আমাদের ফ্যামিলি আরো ভাবতেছে যে না আমরা একটা ভালো কাজে আছি, এজন্য সাপোর্টটা পাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে যদি বেনিফিটের কথাটা বলি, ছায়াতলটা আসলে গাছের নিচে ছিল একটা সময়, এখন এটা একটা ভবনের নিচে আমরা পেরেছি আনতে, এবং আমরা একটা জমিও কিনেছি, ভবিষ্যতে একটা শেল্টার হোমস হবে, ছায়াতলের নামে আমাদের একটা বৃদ্ধাশ্রম করার ইচ্ছা আছে। তো তখন কিন্তু আসলে আমরা এখন যারা স্বেচ্ছায় শ্রমটা দিচ্ছি, আমাদের মানে কথা মানে তখন হয়তো আমরা নাও যদি থাকি, তারপর আমাদের কথাটা কিন্তু থেকে যাবে যে আমরা একটা সময় এটার পিছনে শ্রম দিয়েছি, আমাদের ত্যাগ তিতিক্ষা ছিল, সেইখান থেকে আমরা এই জিনিসটা অর্জন করতে পেরেছি। তো আসলে এর থেকে বড় বেনিফিট কিছু হয় না বলে আমার মনে হয়। বর্তমান প্রজন্ম বলতে কিন্তু সবাইকে ইনক্লুড করে, আমরা কিন্তু সমাজের একটু যারা একটু সুবিধা বঞ্চিত জায়গায় থাকি তাদেরকে নিয়েও কিন্তু আসলে আমাদের সমাজ, তাদেরকেও তুলে ধরার জন্য আপনারা কাজ করছেন। আমরা এই বিষয়ে আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। ধন্যবাদ দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, আরটিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় পথ শিশুদের শিক্ষা ব্যবস্থা ও মানসিক স্বাস্থ্যের যত্ন। আমাদের সাথে আছেন শাহিনুর আক্তার সোহানা ও মেহবুবা আক্তার সিথু, ছায়াতল বাংলাদেশ। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যে সমাজ গঠনে এই সুবিধা বঞ্চিত বাচ্চাদেরকেও আসলে মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে, সেই বিষয়ে একটু যদি জানতে চাই আপুর কাছে। প্রথমে যে প্রাথমিক শিক্ষার কথা আপনি বলছিলেন, তার পাশাপাশি আমি জানি যে কারিগরি শিক্ষার বিষয়েও কিন্তু আপনারা ফোকাস করে থাকেন, এটা আসলে কেমন, কোন কোন প্রজেক্ট আসলে আপনাদের চালু আছে? জি, আমরা আসলে শুধুমাত্র পড়াশোনা করানোটাই আমাদের গোল না, আমাদের গোল হচ্ছে যে বাচ্চারা পড়াশোনা করার পাশাপাশি ওরা নিজেরা স্বাবলম্বী হবে এবং ওদের পরিবারকে সাপোর্ট দিবে। তো আমরা পড়াশোনার পাশাপাশি ওদেরকে কিছু কারিগরি প্রশিক্ষণ দিচ্ছি, যেমন মোবাইল সার্ভিসিং, তারপরে সেলাই মেশিন প্রশিক্ষণ, হ্যান্ডিক্রাফট গয়না বানানো যেটা, তারপরে কম্পিউটার প্রশিক্ষণ, স্পোকেন ইংলিশ, যাতে মানে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা অনেক সময় আমাদেরকে অফার করে যে যদি কোনো বাচ্চা ভালো মতো পড়াশোনা করতে পারে, এসএসসি কমপ্লিট করতে পারে, তখন তাদেরকে দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে, এমন অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের আছে আলহামদুলিল্লাহ। তো তাদের জন্য আমাদের ইংলিশে স্পোকেনটা অনেক বেশি জরুরি, আমরা ইংলিশে স্পোকেন শেখাচ্ছি। তো বাচ্চারা হ্যান্ডিক্রাফটের গয়না বানাচ্ছে, যেমন অলরেডি আমরা পরে আছি, আমার হাতের এই যে চুড়ি, আমার গলার গয়না, এগুলো ওরা মেক করে তৈরি করা। হ্যাঁ, আমাদের ভলান্টিয়ার সাপোর্ট দেয়, তাদেরকে শেখায়, ভলান্টিয়ার শেখায়, প্লাস বাচ্চারা তৈরি, এগুলো সম্পূর্ণ বাচ্চারা তৈরি করে দিয়েছে। আর তাছাড়া বাচ্চারা মোবাইল ঠিক করতে পারে, আপনি একটা মোবাইল নষ্ট হয়ে গেলে ওদেরকে দিবেন, ওরা পুরোটা খুলে একেবারে একদম আগের মতো করে সুন্দর করে গুছিয়ে আপনাকে দিতে পারবে। ওরা শিখেছে অনেক সুন্দর করে। তার পাশাপাশি ওরা কম্পিউটারের অনেক কাজে এখন পারদর্শী, ওরা কম্পিউটারের কাজটাও শিখছে। প্লাস্টিক যেহেতু বর্জন করতে বলা হয়েছে সরকারিভাবে, তো আমরা পাটের ব্যাগ তৈরি করছি, আমরা পাটের ব্যাগেরও অর্ডার নেই। আমি আমার কথার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিলাম। অসাধারণ। সোহানা আপুর কাছে একটু জানতে চাই, যেহেতু আসলে পথ শিশুদেরকে নিয়ে কাজ করা, সেখানে কিন্তু আমরা দেখি যে এরা অনেক সময় অপরাধের সঙ্গে জড়িয়ে যায়, যেটা খুবই, কারণ তাদের হয়তো বা সেই গাইডেন্সটা অনেকটুকু কম থাকে। তো মাদকের প্রবণতাও কিন্তু আমরা অনেক বেশি দেখতে পাই। সেই জায়গায় আপনারা কখনো দেখেছেন কিনা, বা সেই অভিজ্ঞতা জায়গাটুকু যদি বলেন। জি, ওরা এখন আমরা যে বয়সী বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, ওরা কিন্তু এই বয়সটাই আসলে ওদের মানে বিকাশ সাধনের বয়স। তো যাদেরকে ভালো শিক্ষা দিব তারাই কিন্তু ভালো দিকেই যাবে, এবং খারাপটার দিকে যদি যায় তখন কিন্তু খারাপ শিক্ষাটাই নিবে। তো দেখা যায় যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের কাছে থাকছে, তো সন্ধ্যার পরে তো আবার সেই তার নিরে ফিরে যেতে হচ্ছে। তো সেখানে যে পরিবেশ, আবার দেখা যায় সেই পরিবেশটার সাথে তাকে মিশতে হচ্ছে, যে তার পাশে যে আরও দুটা খারাপ বাচ্চা আছে তাদের মতো সে আবার হয়ে যাচ্ছে। সকালে এসে তাকে আবার দেখলাম যে মন মানসিকতাটা একটু অন্যরকম, তো সেখানে তাকে আবার একটু মোটিভেট করতে হচ্ছে, বোঝাতে হচ্ছে যে না, তুমি ভালো কিছুর সাথে থাকো, ভালো হবে ভবিষ্যৎটা। আসলে ওখান থেকে অনেক ডিফিকাল্টিসগুলোও আমরা ফেস করি, যে অনেক বাচ্চা আমাদের মাদকের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তো সেখান থেকে তাদেরকে কিভাবে আমরা আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো, তখন গার্ডিয়ানের সাথে কথা বলতে হয়, তার ব্যাকগ্রাউন্ডটা কি সেটা নিয়ে জানতে হয়, এবং সেই বাচ্চাটাকে
আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে তাকে একটু ব্যস্ত রাখতে হয়, বিভিন্ন কার্টুন বা বিভিন্ন নাচ গান বিনোদনের সাথে তাকে তখন যুক্ত রাখতে হয়। এবং আমাদের যে মেহবুবা যেটা বললো যে আমরা কারিগরি শিক্ষাটা দিই, এটার মাধ্যমে কিন্তু এখন অনেক বাচ্চারা ব্যস্ত থাকছে, যে পড়াশোনার পাশাপাশি যে এক্সট্রা যে টাইমটা, সেই টাইমটা কিন্তু তারা এখন কাজ করছে বা কাজ শিখছে। সেখান থেকে অনেকটাই আমরা ওই জায়গাটা একটু রিকভার করতে পেরেছি। বাহ, অসাধারণ। আপনারা বাচ্চাদের মানসিক স্বাস্থ্য নিয়েও কাজ করেন আমরা জানি, তো সেই বিষয়টা আসলে কেমন? মানসিক স্বাস্থ্যটা আসলে বড়দের যেমন প্রয়োজন, ছোট বাচ্চাদের আরও বেশি প্রয়োজন, কারণ বাচ্চাদের সাইকোলজিটা কিন্তু আরও অনেক বেশি সেন্সিটিভ। যে একটা বাচ্চার সাথে যদি আমি একটু রাফ গলায় বা একটু জোরে কথা বলি, তখন সেটাও কিন্তু সে কষ্ট পায়। তো এই জায়গাগুলো থেকে আমাদেরও অনেক বেশি ভাবতে হয় যে না, আমাদের নিজেদের বিহেভিয়ারগুলো বাচ্চাদের প্রতি কেমন হচ্ছে। তাদের সাথে তুই বলা যায় না, তুমি তুমি করে সুন্দর করে একটা লো ভয়েসে তাদের সাথে কথা বলতে হয়। তারা যতই পথশিশু হোক, কিন্তু তারাও কিন্তু এটা একটা ভালো, একদমই একটা ভালো ব্যবহার ডিজার্ভ করে। আমরা কিন্তু অনেকেই রাস্তাঘাটে যখন চলাফেরা করি, বাচ্চা দেখলে আমরা তাদেরকে তুই এই কথাটা আমরা তাদেরকে বলি, যেটা আমরা একদমই বলি না। বাচ্চাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলতে হয়। এবং আপনি মানসিক স্বাস্থ্যের কথা বললেন, আপনিও কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন অ্যাথেনা নামের যে প্রতিষ্ঠানটি, তাদের থেকে কিন্তু আমরা অনেকটা সাহায্য পাচ্ছি। তাদের সাথে আমাদের একটি প্রজেক্ট চলছে। ইতিমধ্যে আমরা অনেকগুলো সেশন করেছি এবং আপনিও গিয়েছিলেন, তাদেরকে মোটিভেট করে। আমার জন্য আসলে অনেক একটা খুব ভালো লাগার একটা অভিজ্ঞতা যে আমি বাচ্চাদের সঙ্গে যুক্ত হতে পেরেছি। জি, তো আমাদের ওই প্রজেক্টটা যেহেতু এখনো রানিং আছে, আমরা কয়েকটা সেশন করেছি। আমাদের বিভিন্ন পর্যায়ে ক্লাস শ্রেণী বিভাগ আলাদা আলাদা করে ভাগ করেই তো আমরা সেশনগুলো নিয়েছি। তো সেটা থেকে ওরা অনেক কিছু শিখতে পেরেছে, অনেক মোটিভেট হয়েছে এবং তারাও এখন বুঝতে পারে যে মানসিক স্বাস্থ্যটা এখন কতটা ইম্পর্টেন্ট। তারাও কিন্তু এখন নিজেদের পরিবারের সাথেও শেয়ার করে যে মানসিক স্বাস্থ্য বলতে একটা বিষয় আছে এবং সেটার প্রতিও যত্ন নিতে হয়, মনের যত্ন নিতে হয়, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। নিজের নখ কাটাটাও কিন্তু একটা মানসিক স্বাস্থ্যের মধ্যেই পড়ে। তো ওই জায়গাটাগুলো থেকে কিন্তু আমরা এখন ওদেরকে নিয়ে অনেক ভালো পর্যায়ে গিয়েছি। এটা আপনাদের অনেক বড় একটা ক্রেডিট আছে, অ্যাথেনাকে আমি ধন্যবাদ জানাই। তবে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি আপনাদের সাপোর্টে, অ্যাথেনার সাপোর্টে। আপুর সাথে একটু জানতে চাই যে এখানে তো মেল ফিমেল বোথ পথ শিশুদেরকে নিয়ে আসলে আপনারা কাজ করেন এবং যেই বয়সটা সেই সময় কিন্তু তাদের একটা খুব বড় ধরনের একটা পরিবর্তন কিন্তু আসে, শারীরিক মানসিক। মেয়েদের বিশেষ করে মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে আপনারা তাদেরকে কি ধরনের এডুকেশনের জায়গাটুকু আসলে তাদেরকে অ্যাওয়ার করার বিষয়ে কিভাবে কাজ করে থাকেন? জি, আমাদের কিন্তু প্রতি মান্থলি একটা মেডিকেল ক্যাম্প হয়। তো ওইখানে অনেক সময় ইন্টার্নরত অনেক মেয়ে ডক্টররা আসে, যারা এসে আমাদের বাচ্চাদেরকে, আমাদের এরকম একটা সেশনও হয়েছিল বড় করে, যেটা আমরা পাবলিকলি এটা প্রচার করেছিলাম। এছাড়া আরও প্রতি মান্থলি আমরা এটা যখন যে বাচ্চাগুলো একটু বড় হচ্ছে বা যাদের ওই সময়টা পার হয়, তাদেরকে নিয়ে আমরা একটা মোটিভেশন ক্লাসের ব্যবস্থা করি, যে আমরা ক্লাস নেই, বাচ্চাদেরকে বুঝাই সুরক্ষার। এবং আমাদের অফিসে সবসময় এই ব্যবস্থাটা থাকে, যাতে কোনো বাচ্চা হঠাৎ করে যদি আমাদের সামনে এরকম কোনো সিচুয়েশন ফেস করে, যাতে ওরা ঘাবড়ে না যায় বা নার্ভাস না হয়। আমরা এটা নিয়ে কাজ করছি। অভয়া নামে একটা ইন্টারনত একটা ডক্টরদের হেলথ কর্নার, হেলথ কর্নার আছে, ওইখানে আমাদের এই মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেনের যে ব্যবস্থাটা, এটা আমরা সম্পূর্ণ নিশ্চিত করছি বাচ্চাদের জন্য। অসাধারণ। সেই সাথে আরো জানতে চাই যে পরিবারের যে একটা সাপোর্ট, এটা কিন্তু আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। আমাদের প্রত্যেকের জায়গায় বড় হওয়ার ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি সাপোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সেটা সীমিত জায়গায় থাকে। পরিবারকে কিভাবে আপনারা আসলে মোটিভেট করেন বা একসাথ করেন, উদ্বুদ্ধ করেন? আমরা তো শুরুতেই বললাম যে আমরা একেবারে রুট লেভেল থেকে কাজ করি, আমাদের বস্তিতেও যেতে হয়, আবার অফিসিয়াল কাজও করতে হয়। তো আমরা যেটা করি, বাচ্চারা তো সন্ধ্যা পর্যন্ত আমাদের সাথে থাকে। আমরা সন্ধ্যায় একটা ফিল্ড ওয়ার্ক করি, প্রতিটা বস্তিতে গিয়ে খোঁজ খবর রাখি যে বাচ্চারা ঠিকভাবে পৌঁছেছে কিনা এবং বাচ্চাদের গার্ডিয়ানরা ওদেরকে কিভাবে ট্রিট করছে। এবং আমরা প্রতি মান্থলি আমাদের অফিসে একটা গার্ডিয়ান মিটিং রাখি, প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা গার্ডিয়ান মিটিংটা করি, যাতে বাচ্চারা তো মোটিভেট হয়, ওরা তো থাকেই সারাদিন, বাচ্চাদের গার্ডিয়ানরাও যাতে আমাদের উপর ভরসা করে এবং ওনারাও যাতে বুঝতে পারে যে না, ওনার বাচ্চারা এখানে এসে সুরক্ষিত থাকছে, নিশ্চিন্তে ওনারা যাতে বাচ্চাদেরকে এখানে পাঠাতে পারে। এই জন্য আমরা প্রতি মান্থলি একটা গার্ডিয়ান মিটিংও রাখি, যেটা স্কুলে হয়, এবং আমরা বস্তিতে গিয়েও প্রতিদিন ক্যাম্পেইন করি। জানতে চাই যে গার্ডিয়ানের সাড়া কেমন থাকে, তারা কতটুকু পজিটিভ, বা থাকে না যে অনেকেই তো আপনি একটু আগে বলছিলেন যে তাদেরকে দিয়ে তো আসলে কাজ করে তাদের এক্সট্রা অর্থনৈতিক জায়গাটুকু হয়তো আরো এক্সপ্লোর করা যেত, তো সেখানে আসলে গার্ডিয়ানদের চিন্তা ভাবনাগুলো কেমন? মেহবুবা যেটা বললো যে আমরা প্যারেন্টস মিটিং করি মান্থলি,
সেটা খুবই গুরুত্বপূর্ণ আসলে বাচ্চার সাথে এবং তার গার্ডিয়ানের সাথে কানেক্টেড থাকাটা খুব জরুরি, যে আমরা বাচ্চার থেকেও ফিডব্যাক নিচ্ছি যে তোমার ফ্যামিলি কী করছে, আবার গার্ডিয়ানের সাথে যখন কথা বলছি তখন তার থেকেও একটা ফিডব্যাক নিচ্ছি যে বাচ্চাটা আসলে বাসায় গিয়ে পড়ছে কিনা বা ওই পড়ার সময়টা তাকে দেওয়া হচ্ছে কিনা। বাচ্চার প্যারেন্টসরা একটা সময় আরও 2-3 বছর আগের কথা যদি বলি, তেমন একটা স্যাটিসফাইড ছিল না আসলে, তারাও এটা নিয়ে অনিশ্চিত ছিল যে তাদের ভবিষ্যৎটা কি হবে, আদৌ এখান থেকে তারা কি শিখছে বা কোন পর্যায়ে যাবে। কিন্তু এখন যখন আমরা তাদের কারিগরি শিক্ষাটা দিচ্ছি তখন বাচ্চার বাবা মাও কিন্তু অনেকটা হ্যাপি আমাদের কাজের উপর, এবং তারাও নিশ্চিন্তে কিন্তু বাচ্চাটাকে পাঠাচ্ছে যে না আমার বাচ্চাটা তো পড়াশোনা করছে পাশাপাশি একটা কাজও শিখছে যেটা তার ভবিষ্যতে অনেক কাজে দিবে। সে যদি 10 পর্যন্ত পড়ে ঝরেও যায় তার কিন্তু একটা কাজ করে খাওয়ার মতো গতি থাকবে, সে কিন্তু কোনো মাদকের সাথে আবার যুক্ত হবে না বা কোনো খারাপ কাজের সাথে সে লিপ্ত হবে না। সেই জায়গাটা থেকে আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করছি যে একটা বাচ্চা যেন দিন শেষে কিছু ইনকাম করতে পারে, যাতে তার পরিবারের পাশে দাঁড়াতে পারে, এবং পরিবারটাও কিন্তু এখন সেই বিশ্বাসটা করছে যে না আমার বাচ্চা কিন্তু এখন সে একটা দক্ষ মানুষে পরিণত হচ্ছে। সুতরাং পারিবারিক সচেতনতার জায়গাগুলো অনেকটুকু বৃদ্ধি পাচ্ছে, অনেকটুকু আমরা করতে পেরেছি, এবং বাবা মারাও এখন অনেকটা সন্তুষ্ট আমাদের কাজের উপর। আশা করি যে আমরা এই বাচ্চাদেরকে অনেক দূরে নিয়ে যেতে পারবো। একদম, এবং এই কার্যক্রম অব্যাহত থাকুক। আপু, জানতে চাই যে আমরা কিন্তু যে কোনো জায়গা থেকে এখন বেশি খুব শিক্ষার জায়গা যদি বলি, শুধুমাত্র প্রাথমিক শিক্ষা বা পড়াশোনার এই বিষয়টুকু অনেকটুকু ফোকাস করে থাকি, কিন্তু এই যে পারিবারিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, সামাজিক যে অনেক বিষয়গুলো শিক্ষাগুলো আছে, আদব শিক্ষার যে বিষয়গুলো, সেগুলো কিন্তু খুব কম আমরা চর্চা করি। পথ শিশুদের ক্ষেত্রে হয় কি যে স্বাভাবিকভাবে যে একটু ব্রোকেন ফ্যামিলি থাকে, তাদেরকে এই মূল্যবোধের জায়গাগুলো চর্চা করানোর সুযোগটা কিন্তু অনেকটু কম থাকে। ছায়াতল বাংলাদেশ এখানে কিভাবে কাজ করছে? আমরা একটা বাচ্চাকে যখন অ্যাডমিট করি বা লিস্টেড করি তখন কিন্তু তাকে প্রথমে আমরা বই দেই না। একটা বাচ্চাকে আমরা 6 মাস তাকে আমরা গ্রুমিং করি, যে একটা মানুষ আসলে তুমি কিভাবে সালাম দিবে, কিভাবে তুমি হ্যান্ডশেক করবে। আমি দেখেছি যখন আমি গেছি এত সুন্দরভাবে তারা ওয়েলকাম করেছে। ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা ভাইয়া এটা অনেক বেশি সে মেনটেন করা পছন্দ করে যে না একটা বাচ্চাকে আগে ডিসিপ্লিন শিখতে হবে, সে যাতে খাওয়ার পরে নিজের যে প্লেটটা আছে সেটা যেন নিজে পরিষ্কার করে, এবং নিজের যে টিস্যুটা আছে সেটা যেন সে ডাস্টবিনে ফেলে, এবং একটা বিস্কিট খাওয়ার পরে যে প্যাকেটটা যে ডাস্টবিনে ফেলতে হবে, এই নৈতিক মূল্যবোধগুলো তাকে শেখাতে হবে। এবং কিছু হওয়ার আগে তাকে সবার আগে তাকে ভালো মানুষ হিসেবে একদম পরিণত হতে হবে। এটা অনেক বড় একটা বিষয়। যেটা আমরা বাচ্চাকে জিজ্ঞেস করি তুমি কি হতে চাও, সে কিন্তু অ্যানসার দিবে আমি একটা ভালো মানুষ হতে চাই, এবং যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। সকালে এসে একটা বাচ্চা কিন্তু ফার্স্টে অ্যাসেম্বলি করে, তারপর সে তার ক্লাসরুমে যায়। তো জাতীয় সঙ্গীত, শপথ করা, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারা যতই পথ শিশু হোক না কেন, কিন্তু আমাদের কিন্তু মাঠ নেই, তারপরে আমাদের রাস্তায় এটা করতে হচ্ছে, কন্টিনিউ করতে হচ্ছে। কারণ একটা বাচ্চাকে তো জাতীয় সঙ্গীত দিয়ে যদি সে তার ক্লাসটা স্টার্ট করে, সেটা কিন্তু তাকে দেশের প্রতি একটা ভালোবাসা, মমত্ববোধ। এই যে পথ শিশুদের শিক্ষা জীবন এবং তাদের কর্মজীবন নিয়ে অনেক কাজ করে যাচ্ছেন, এছাড়াও কি আপনাদের আরো কোনো প্রজেক্ট আছে কিনা যেগুলো নিয়ে আপনারা ছায়াতল কাজ করে থাকে? আমরা থার্ড জেন্ডার নিয়েও কাজ করছি, আমাদের আরো বড় পরিসরে কাজ করার ইচ্ছা আছে। আমরা ভলান্টিয়াররা কিন্তু জেন্ডার ইকুয়াল, রিলিজিয়ন ইকুয়াল, আমাদের একজন ভলান্টিয়ার আছে থার্ড জেন্ডার, যাকে নিয়ে আমরা শুরু করেছি। ভবিষ্যতে আরও কাজ করব, কারণ আসলে হয় কি থার্ড জেন্ডাররা অনেক সময় খারাপ আচরণ করে, এটা কিন্তু তাদের পরিস্থিতির শিকার, তারা ইচ্ছাকৃত এটা করে না। যখন সব জায়গা থেকে তারা অবহেলিত হয় বা তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়, তখন তারাও খারাপ ব্যবহার করতে মানুষের সাথে মানে বাধ্য হয়। তো আমাদের সাথে যিনি কাজ করে তাকে দেখলে প্রথমে মানুষ বুঝতে পারবে না যে উনি আসলে একজন থার্ড জেন্ডার। তাদের নিয়ে কাজ করছি, এবং ভবিষ্যতে আমরা যে শেল্টার হোমসটা নিয়েছি ওইখানে আমাদের একটা বৃদ্ধাশ্রম করার ইচ্ছা আছে, সেটা অনেক দূরের পরিকল্পনা। আর পাশাপাশি তো আমরা এমনিতে কাজ করি প্রাকৃতিক দুর্যোগে, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা ত্রাণ দিয়ে থাকি। তাছাড়া অনেক সময় হয় না, বা ঢাকাতেই অনেক জায়গায় আগুন লাগে, বা যে কোনো একটা দুর্যোগের সময় আমরা কাজ করি। মানে আমাদের অনেক রোজার মধ্যেও আপনারা হয়তো বা পথচারীদেরকে বা রিকশাওয়ালাদেরকে আপনারা রমজান মাসে আমরা প্রতিদিন 300 মানুষকে ইফতার বিতরণ করি, রিকশাওয়ালা তারপরে ভিক্ষুক যারা রাস্তায় থাকে তাদেরকে। এরকম আরো অনেকগুলো কাজ আমাদের করার ইচ্ছা আছে যদি সবাই আমাদের সাথে থাকে। আমরা আপু একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, একটু জানতে চাই যে আপনাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা কি, এবং এই যে যারা স্বেচ্ছাসেবীরা যুক্ত আছেন, এখন তো স্বেচ্ছাশ্রম দিচ্ছেন এবং হয়তোবা তারা ভবিষ্যতে কোনো কাজের সঙ্গে যুক্ত হবেন, তখন কিভাবে আপনারা এই টিমটাকে পরিচালনা করবেন এবং কিভাবে ছায়াতল বাংলাদেশ আসলে রান করবে? জি, আমরা তো এখন ঢাকাতেই কাজ করছি। আমাদের
ইচ্ছা আছে যে পুরো বাংলাদেশে আমরা কাজ করব এবং এখন যেহেতু বাচ্চারা ছোট ক্লাস 10-এ পড়ে, ওরা একটা পর্যায়ে গিয়ে এসএসসি পড়ার পরে কলেজে ভর্তি হবে। তো আমরা স্বপ্ন দেখি যে আমাদের বাচ্চারা আমাদের নিজেদের কলেজেই পড়বে, ছায়াতল বাংলাদেশ কলেজ, ছায়াতল বাংলাদেশ বিশ্ববিদ্যালয়। এবং মেহবুবা যে কথাটা বললো যে আমাদের সুদূর প্রসারী চিন্তাভাবনা আছে যে আমরা শেল্টার হোমসটাকে আমরা আরও বড় পর্যায়ে নিয়ে যাব। তো শেল্টার হোমস করার পরে আমরা বৃদ্ধাশ্রম নিয়েও কাজ করব। আমরা সবাই মিলে যখন কথা বলি যে আমরা তখন শেয়ার করি যে আমাদের একটা স্বপ্ন আছে, সেটা হচ্ছে একটা জায়গার মধ্যেই আমরা একটা শেল্টার করব এবং বৃদ্ধাশ্রম করব এবং মাঝখানে হচ্ছে একটা সেতু থাকবে বা ব্রিজ থাকবে ছোট, যেটা দিয়ে হচ্ছে এক পাশে হচ্ছে বাচ্চারা থাকবে, আরেক পাশে হচ্ছে বৃদ্ধরা থাকবে। তো তাদের দিন শেষে যেন একটা মিলবন্ধন হয়, বড়রা যেন ছোটদের সাথে দেখা করতে পারে এবং ছোটরাও যেন বড়দের ভালোবাসাটা পারিবারিক পরিবেশের জায়গা আসলে তৈরি হবে। আমরা জানি যে বৃদ্ধাশ্রমে কিন্তু যারা থাকে তারা কিন্তু অনেকটাই লোনলি ফিল করে, তারা পরিবার থেকে বিচ্ছিন্ন, তারা একা একা বোধ করে। তো সেখানটা থেকে আমরা স্বপ্ন দেখি যে দিন শেষে আমরা এই বৃদ্ধ এবং ছোটদেরকে একটা মেলবন্ধন করতে পারবো। আপনাদের স্বপ্ন আরো সুন্দরভাবে এগিয়ে যাক এবং আরো অনেক মানুষ, অনেক শুভাকাঙ্ক্ষী আপনাদের সঙ্গে যুক্ত হোক এবং ছায়াতল বাংলাদেশ যেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এবং ভবিষ্যৎ প্রজন্মকে যে কানেক্ট করছে সেই লক্ষ্যটা আরো সুন্দরভাবে এগিয়ে যাক, সেই আশা ব্যক্ত করছি। খুব ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, ছায়াতল বাংলাদেশের মতো আরও অনেক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রয়েছে যারা প্রতিনিয়ত নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে মানুষের ভালোর জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা আমাদের যার যার জায়গা থেকে অনেকে আসলে পার্সোনাল বেনিফিটের কথা চিন্তা করি। সেই জায়গা থেকে যদি আমরা একটু আমাদের সমাজের প্রতি, আমাদের রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ থেকে যদি আমরা চেষ্টা করি ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে এবং নিজে একটি ভালো মানুষ হতে এবং আরেকজনকে ভালো মানুষ হওয়ার জন্য অনুপ্রাণিত করতে, তাহলে কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে এবং সামগ্রিকভাবে আমরা অনেকটুকু এগিয়ে যাব। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনি বুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।